আমরা এই পেশাদার বলতে শুধু বুঝি যে একটি কাজ করব এবং সেটার বিনিময়ে আমরা কিছু আর্থিক একটা আমাদের সুবিধা পাবো। দর্শক, আজ আমাদের অতিথি হয়ে যিনি এসেছেন তিনি এমন একজন অভিনেতা যার গুণের আলোয় উদ্ভাসিত হই আমরা সবাই। প্রতিবার তিনি যখন নতুন চরিত্র নিয়ে পর্দায় নোট ছড়িয়ে যান আমরা বিস্মিত হই। পরিচালক অনম বিশ্বাসের নতুন ওয়েব সিরিজ রঙিলা কিতাবে সেই আলোকিত অভিনেতাই যে প্রদীপ চরিত্রটি অসামান্য দক্ষতায় আমাদের সামনে মেলে ধরবেন তা অনুমেয় ছিল। অবশেষে সেটি সত্য প্রমাণিত হলো। গত ৮ নভেম্বর মুক্তি পাওয়া রঙিলা কিতাব সিরিজটি দর্শক ভীষণ পছন্দ করেছেন। সেই সাথে নতুন করে সবাই মুগ্ধ হয়েছেন প্রদীপ চরিত্রে মোস্তাফিজুর নূর ইমরানকে দেখে। হ্যাঁ দর্শক, ভেরি ভার্সেটাইল এই অভিনেতাই আজ আমাদের অতিথি। চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি আড্ডায় ডুব দেই। কেমন আছেন? ভালো আছি, অনেক ধন্যবাদ এত দারুণ একটা ইন্ট্রোডাকশনের জন্য। ঠিক ১ মাস আগে মুক্তি পেয়েছে রঙিলা কিতাব এবং আপনার যারা ভক্ত ছিলেন তাদের মনে সবসময় একটা খেদ ছিল কেন আপনাকে প্রধান চরিত্রে কাস্ট করা হয় না। অবশেষে সেই অতৃপ্তি আপনারা মিটিয়ে দিয়েছেন রঙিলা কিতাবের মাধ্যমে। আপনার কাছে জানতে চাই যে আপনি কেমন রেসপন্স পেয়েছেন দর্শকের কাছ থেকে? খুবই ভালো। তবে এই যে প্রধান চরিত্র অপ্রধান চরিত্র এই বিষয়টাকে আসলে আমি একদমই অস্বীকার করি। প্রত্যেকটি চরিত্রই আসলে যার যার জায়গা থেকে প্রধান চরিত্র। তো এই চরিত্রটা করার পরে রেসপন্স খুবই ভালো, মানে অনেকটা আমি বলবো যে আনএক্সপেক্টেড। আই হ্যাভ এনজয়েড ইট আ লট। 18 বছর ধরে আপনি সিনেমার সঙ্গে যুক্ত আছেন। 15 বছর আগে রিয়েলিটি শোতে আপনি অংশগ্রহণ করেছিলেন। এখনো কি আসলে কোনো কন্টেন্ট বা সিনেমা বের হবার আগে রাত্রে টেনশন হয়? কি অনুভূতি হয়? পরীক্ষা তো হয়ে গেছে, রেজাল্ট কি হবে? তো এখন রেজাল্ট অবশ্যই এক ধরনের হোপ থাকে যে কাজটা কেমন ভাবে আসলে দর্শকের কাছে পৌঁছলো, দর্শক কিভাবে এটাকে গ্রহণ করছে বা বর্জন করছে। বর্জন করাটাকে গুরুত্ব দেই আমি, কারণ নিশ্চিতভাবেই তাহলে কোনো না কোনো ডেভেলপমেন্টের সুযোগ থাকে। তো আর গ্রহণ করলে তো ভালো লাগার ব্যাপার থাকে যে ভালো লাগছে সবার। সো এটা ডেফিনেটলি একটা ফ্যান্টাস্টিক ফিলিংস। আই অলওয়েজ। পরিচালক অনম বিশ্বাসের সঙ্গে তো এর আগে কাজ করা হয়নি। যখন আসলে এই উপন্যাস অবলম্বনে এই সিরিজটিতে অভিনয়ের জন্য আপনি প্রস্তাব পেলেন তখন আপনার প্রতিক্রিয়া কেমন ছিল আর পরিচালকের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন ছিল সব শুনতে চাই। অনম ভাইয়ের সঙ্গে হ্যাঁ প্রথম কাজ, অসাধারণ এক্সপিরিয়েন্স। আচ্ছা, ওনার সঙ্গে এর আগে হয়তো আমার আলাপ হয়েছে বেশ কয়েকবার বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে। তখনই আমার মনে হয়েছিল যে অসাধারণ, মানে একটা নিপাট ভদ্রলোক। তো এই নিপাট ভদ্রলোক ওনার সঙ্গে কাজ করতে গিয়ে আমি এইটা আরও বেশি অনুভব করেছি যে উনি খুবই ভালো মানুষ এবং একজন পরিচালক হিসেবে উনি খুবই প্রিসাইজড। উনি জানেন কি উনি চাচ্ছেন, কেমন চাচ্ছেন। পারফরমেন্সের ক্ষেত্রে আমি খুবই ডিরেক্টর ড্রিভেন আর কি, হ্যাঁ। এবং যাদের সঙ্গে আমি পারফর্ম করি তো তারা খুব ম্যাটার করে আমার কাছে আসলে, কারণ আমি অ্যাকশনের থেকে রিঅ্যাকশনে বেশি বিলিভ করি। তো সেই ইন এ হোল এই বিষয়টা অনম ভাই খুবই ভালোভাবে ডিল করেছেন এবং আমি আসলে আমি মুগ্ধ ওনার সঙ্গে কাজ করে। ডেফিনেটলি এটা একটা দারুণ এক্সপেরিয়েন্স। এবং যেটা আসলে বলতেই চাই যে উপন্যাসে যেমনটা আমরা পড়েছি যে প্রদীপ, শুক্তি এই চরিত্রগুলো সাব প্লট হিসেবে এসেছে, কিন্তু সিরিজে যেমনটা আমরা দেখেছি যে তাদের গল্পটাই বা তাদের চরিত্রগুলোই প্রাধান্য পেয়েছে। তো সেক্ষেত্রে জানতে চাই যে প্রদীপ চরিত্রটি হয়ে ওঠার জন্য আসলে আপনার দিক থেকে, নিজের দিক থেকে প্রস্তুতি নেবার কতটা সময় পেয়েছেন, সুযোগ পেয়েছেন, কিভাবে নিয়েছেন? অনম ভাইয়ের একটা দারুণ ব্রিফ ছিল, একটা দারুণ ক্যারেক্টার অ্যানালাইসিস ছিল প্রদীপকে নিয়ে। সেই অ্যানালাইসিসটা আমাকে খুব হেল্প করেছে, যেটা করে সবসময়, মানে ডিরেক্টর আগে তার ভিশনটা যখন শেয়ার করেন তখন আমি তখন চেষ্টা করি ওই মানুষটাকে খোঁজার এবং কোনো না কোনোভাবে বিশ্বাস করি অ্যাক্টরের ভেতরেই এইটা এক্সপ্লোর করার জায়গা থাকে আর কি। এই ক্যারেক্টারটা কোনো না কোনোভাবে মিল আছে, অমিল আছে। আর এই ধরনের চরিত্র আমার দেখাও আমার বিভিন্ন জীবনে, আমার কলেজ জীবনে, আমার বিশ্ববিদ্যালয় জীবনে এই ধরনের চরিত্রের সঙ্গে আমার পরিচয় আছে। আবার এই না চলাফেরা করতে গিয়ে অনেক সময় আমি এই ধরনের কিছু চরিত্রের সামনাসামনি হয়েছি আসলে।
তো এই সব কিছু মিলিয়ে এক ধরনের খোঁজ, এক ধরনের আবিষ্কার করার চেষ্টা, সেটা শুরু থেকেই ওই ব্রিফটার পরেই শুরু হয়েছিল এবং সেটা ততক্ষণ পর্যন্ত পূরণ হয় না যতক্ষণ পর্যন্ত না স্ক্রিনে আসলে আমরা ফার্স্ট টেকটা না দিই। তো একটা সিন হওয়ার পরে মনে হয় যে আচ্ছা তাহলে যে স্কেলিটনটা নিয়ে আমরা এতদিন কাজ করলাম, তাহলে এইটা আসলে লাইন। তো এই লাইনটা ধীরে 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 কাজ করতে 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 আসলে ওই লাইনটা একটা সঠিক দিকে হয়তো বা চলে যায় আর কি। রঙিলা কিতাব উপন্যাসের লেখক কিঙ্কর আহসান আমাদেরকে বলেছেন যে প্রদীপ চরিত্রে আপনার মতো একজন লোকাল এবং পুরুষালী ব্যক্তিত্বের একজন অভিনেতাকেই প্রয়োজন ছিল। এ বিষয়ে আপনার কি বলার আছে? এটা তো খুব দারুণ, আমি টেকিং ইট অ্যাজ এ ভেরি নাইস কমপ্লিমেন্ট। অন্য সমস্ত কিছুর বাইরে আমার কাছে শুধু এতটুকুই ছিল যে এই প্রদীপ চরিত্রটার লেয়ার্স কি, ক্রাইসিস কি, এই চরিত্রটা কেমন ভাবে আসলে অ্যাক্ট করে বা রিয়্যাক্ট করে। কিন্তু আমরা তো হয় কি, আমরা আমাদের বাবা মায়ের সঙ্গে আমাদের সম্পর্ক একরকম হয়, আমাদের বন্ধুদের সঙ্গে সম্পর্ক একরকম হয়, আমাদের স্ত্রীর সঙ্গে সম্পর্ক একরকম না, সেখানে কত লেয়ার থাকে। তো সবার সঙ্গে সবার সম্পর্ক তো আলাদা, তো এগুলো তো আলাদা আলাদা রোল। তো এই সবগুলো রোল মিলে তো আসলে একটা ক্যারেক্টার হয়। তো এই রোলগুলোকেই আসলে আবিষ্কার করার জায়গা ছিল এবং তারপরে কিঙ্কর ভাই যেটা বলেছেন এটা অবশ্যই আমি কমপ্লিমেন্ট হিসেবে নিলাম। এবং উপন্যাস ছাড়াও আপনি আপনার আশেপাশের অনেকের কাছ থেকে ইন্সপিরেশন নিয়েছেন, সেই গল্পগুলো একটু জানতে চাই। আমার এলাকা বাগেরহাট, বাগেরহাটে আমি একজনকে চিনতাম, মানে চিনি আর কি, আমাদের একজন সিনিয়র বড় ভাই। উনি রাজনীতি করতেন এক সময়, এরপর রাজনীতি ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে একটা দোকান নিলেন, দোকান শুরু করলেন। কিন্তু উনি রাজনীতি থেকে বের হইতে পারেননি, কিছু কমপ্লিকেশনস ওনাকে সবসময় পোহাইতে হয়েছে আর কি, এবং সেটা ওনার জীবনে বেশ অনেক ধরনের কমপ্লিকেশনস তৈরিও করেছে। তো ওনার কথা আমার প্রায় মনে হয়েছে আর কি এই কাজটা করতে গিয়ে। বা ধরেন আমি একটা বাইক রাইডে নিয়েছি, তো যিনি চালাচ্ছেন উনি হঠাৎ করেই গল্প বলতেছেন, গল্প বলতে বলতে আমি জানতে পারলাম যে আসলে উনি আসলে এক ধরনের রাজনৈতিক টানাপোড়েনে আসলে এখন এখানে এই কাজটা করছেন। উনি চলে এসেছেন, ওনার যে ভিটে বাড়ি সব ছেড়ে ওনাকে চলে আসতে হয়েছে আর কি। সেই এরকম টুকরো টুকরো অনেক ধরনের গল্প আমাকে আসলে হয়তোবা আমার মনে পড়েছে এবং সেগুলোকে রিকল করে আমি চেষ্টা করেছি সেটার পোর্ট্রেয়াল করার আর কি এক ধরনের। আমরা যারা আপনার ভক্ত তারা তো জানি যে আসলে আপনি দুর্দান্ত অভিনয়ের পাশাপাশি নাচ জানেন, অ্যাকশন জানেন, এবং এই সিরিজে কিন্তু আপনার সেই দুর্দান্ত অ্যাকশনের একটা ঝলক আমরা দেখতে পেয়েছি। আপনি কতটা উপভোগ করেছেন, কতটা এনজয় করেছেন? অ্যাকশন আমি খুব এনজয় করি, এটা সবসময়, মানে সবসময় বলতে যে কম্পিটিশনে থাকাকালীন সময়ও আমি এটা খুব এনজয় করেছি। ডান্স আমি যখন খুব এনজয় করতাম এক সময়, এখন তো দীর্ঘদিন এটার সাথে কোনো সম্পর্ক নাই কোনো। তো একজন অ্যাক্টর তো চায় আসলে যে সব ধরনের কাজে আসলে নিজেকে এক্সপেরিমেন্ট করার আর কি, এক্সপ্লোর করার, সেটাই তো আসলে সার্থকতা কাজে। এবং এই যে আপনার প্রশংসা করছি বা আমাদের ভালো লাগা ভালোবাসার কথা জানাচ্ছি, এরকম অনেকেই তো আপনাকে যে ভালোবাসে সে কথা সবসময় কিন্তু বলেন। আর একজন অভিনেতার কথা একটু বলতে চাই যে অভিনেতা ইরেশ জাকের বিভিন্ন সময় বিভিন্ন সাক্ষাৎকারে, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি সবসময় তার প্রিয় অভিনেতার তালিকায় আপনার নাম উল্লেখ করেন। এ বিষয়ে আসলে আপনার কি বলার আছে বা কি মন্তব্য রাখতে চান? এই ভালোবাসাগুলোকে আমি একেবারেই আমার ব্লেসিং হিসেবে দেখি। ওনারা খুবই বড় মাপের মানুষ, বড় হৃদয়ের মানুষ এবং খুবই ভালো অ্যাক্টার্স অলসো। তো আমি ওনাদেরকে সম্মান করি, খুবই সম্মান করি। পারস্পরিক এই সম্মানবোধের জায়গা থেকে ওনারা যে ভালোবাসা আমাকে দেন, এটা নিঃসন্দেহে আমার ব্লেসিং আসলে। এই সিরিজের অনেকগুলো দৃশ্য আছে যেটা নিয়ে আসলে কথা বলতে ইচ্ছে করে বা জানতে ইচ্ছে করে। আমার অনেকগুলো প্রিয় দৃশ্য আছে, একটি দৃশ্যের কথা বলতে চাই, যেমন হাসপাতালের নওরোজ শাহের সঙ্গে প্রদীপের যে দৃশ্যটি। ব্যক্তিগতভাবে এই পুরো সিরিজে আপনার প্রিয় দৃশ্য কোনটি? আমার অনেকগুলো প্রিয় দৃশ্যের মধ্যে এটিও একটা। আচ্ছা, কি করছি সেটা থেকে খুব জরুরি আমার কাছে সব সময় লাগে যে কেন করছি। এই যে নওরোজ শাহ, ওনার সঙ্গে যে সম্পর্ক প্রদীপের, যে
যে মেন্টাল স্টেট ওই সময় হওয়ার কথা, মানে অভিনয়টাকে যদি শুধু আমরা আসলে ফিজিক্যাল বা মানে ডায়ালগসের জায়গা থেকে বিচার না করি, আসলে এটা একটা সাইকোলজিক্যাল স্টেট। তো ওই স্টেটটা আমার কাছে খুব টাফ ছিল আর কি, এটা খুব ইমোশনাল স্টেট। সেটা আসলে মনেই হয়েছে, মানে এই জন্যই ওই প্রসঙ্গটা আমি জিজ্ঞেস করছিলাম। এবার চিত্রনায়িকা পরিমণি প্রসঙ্গে জানতে চাই, প্রথমবার একসঙ্গে কাজ করলেন, সহশিল্পী হিসেবে আসলে তাকে কেমন দেখেছেন, এবং যদি অভিনেত্রী হিসেবে তাকে মূল্যায়ন করতে বলি কি বলবেন? ওনার সঙ্গে কাজ করতে গিয়ে আমার এক্সপিরিয়েন্স খুব ভালো। উনি এটা আমি সবসময় বলেছি যে হয় না, মানে একটা ক্লোজ শট হয়তো বা পারফর্মার যে আমার যিনি আসলে সামনে থাকার কথা, যার সঙ্গে কথা হচ্ছে, উনি উপস্থিত হয়তো নেই, তো যখন উনি থাকেন না তখন সেটা শূন্যতা অনুভব করা যায়। কারণ ওই যে বললাম আমি রিয়াকশন বেসড, তো উনি ওনার যে অ্যাকশনটা থাকে তখন যে রিয়াকশনটা আসে বা করতে পারা যায় ন্যাচারালি, সেটা যখন উনি না থাকেন তখন সেটা একটু টাফ হয়। তো সেটা নিঃসন্দেহে একটি ভালো ব্যাপার যে ওনার পারফরমেন্স ক্যাপাবিলিটি খুবই ভালো। শি ইজ ভেরি ট্যালেন্টেড অ্যাক্টর। আই থিঙ্ক ওনার আরো অনেক ভালো কাজ আসবে আর কি। সত্যি সেটা আসলে আমরাও চাই, তাকে বিভিন্ন রকমের চরিত্রে দেখতে চাই। এবং একটা গল্প করতে করতে আসলে অনেকগুলো গল্প মাথায় চলে আসে, তো আরেকটা বিষয় নিয়ে বলতে চাই, সামাজিক যোগাযোগ মাধ্যমের কথা বলছিলাম। সেখানে কিন্তু প্রায়ই অনেককে এরকম বলতে শুনেছি যে দেখেছি, লিখেছেন তারা যে আপনাকে আসলে আপনার সাবলীল যে অভিনয় প্যাটার্ন আছে সেটার সাথে দক্ষিণ ভারতের ধানুষ কিংবা ন্যানির সাথে অনেকেই মিল খুঁজে পায় বা সেরকমটা একটু বলে। অভিনেতা হিসেবে আসলে আপনি নিজেকে কোন অবস্থানে রাখতে চান? এই যে মিল খুঁজে পাচ্ছেন, হ্যাঁ, এটা আমি অনেক আগেও বেশ কয়েকবার শুনেছি। এই মিল খুঁজে পাচ্ছেন, ভালো, এটা অনেক ভালো ভালো অভিনেতা। ধানুষ তো আমার খুবই পছন্দের অভিনেতা, ন্যানি খুবই পছন্দের, ওনাদের পারফরমেন্স খুবই ভালো, খুবই ন্যাচারাল। তো যখন ওনাদের সাথে কোনো মিল খুঁজে পাচ্ছেন সেটাকে আমি খুব পজিটিভলি দেখছি। তবে অবশ্যই চেষ্টা সবসময় থাকে একটি স্বকীয়তার বজায় রাখা, তবে অবশ্যই এটা পজিটিভ কমপ্লিমেন্টস। এবং চরিত্র নিয়ে আসলে প্রথমেই যখন বলছিলাম যে প্রধান চরিত্র, এই কথাটি নিয়ে আপনিও বলছিলেন, এই বিষয়ে আমি একটু বলতে চাই যে অনেক অপেক্ষার পর বা অনেক সাধনার পর আসলে প্রধান চরিত্রে নির্মাতারা আপনাকে কাস্ট করছেন। সেদিক থেকে জানতে চাওয়া যে এই অপেক্ষার মাঝপথে কখনো হতাশ হয়েছেন? হতাশার জায়গা হয়, মানুষের তৈরি হয়, স্বাভাবিক, কিন্তু আমি হতাশায় বিলিভ করি না। আচ্ছা, দ্য শশাঙ্ক রিডেম্পশন নামে একটা ছবি আছে, এটা আমার খুব পছন্দের ছিল। ওখানে একটা সংলাপ আছে, হোপ ইজ এ ভেরি গুড থিং এন্ড গুড থিং নেভার ডাইজ। আশা আমি কখনো ছাড়িনি, আর শুধু আশা করলে তো হবে না, ওটা কাজ করে যাওয়ার ব্যাপার আছে। আমি কর্মে বিশ্বাস করি। এবং সাম্প্রতিক কাজগুলো নিয়ে যদি একটু কথা বলি, খুব সম্প্রতি আমরা আপনার অভিনীত আরও একটি কন্টেন্ট দেখেছি, মেসমেট, এবং সেখানে আসলে আপনাকে একজন ইনভেস্টিগেশন অফিসার হিসেবে দুর্দান্তভাবে অভিনয় করতে দেখেছি। এই কাজটির স্পেসিফিকভাবে অভিজ্ঞতাটা একটু জানতে চাই। মহানগরের মলয় চরিত্র করার পরে এইটাই হচ্ছে আমার ওই একজন মানে পুলিশ প্রশাসনের একটা চরিত্র। সো প্রথম চ্যালেঞ্জই ছিল হচ্ছে এটা কোনোভাবে মলয়ের কাছাকাছি করা যাবে না আর কি, বা যেহেতু অনেকখানি একই রকম, দেখতেও একই রকম হবে ব্যাপারটা, কিন্তু এটাকে আলাদা করার একটা চ্যালেঞ্জ প্রথমেই ছিল। তো আই এম ভেরি থ্যাঙ্কফুল টু দ্য ডিরেক্টর জন মিল্টন। এটা ওনার প্রথম কাজ, মানে প্রথম ফিকশন, এবং উনি যে এফোর্ট দিয়েছেন এখানে, এবং এই ফিরোজ ক্যারেক্টার নাম ছিল ফিরোজ, তো ফিরোজকে তৈরি করতে উনি প্রচুর এফোর্ট দিয়েছেন আসলে। এবং যেখানে যেখানে ওনার সাথে আমার একটা ডিল ছিল আর কি, যে যেখানে যেখানে মনে হবে এটা মলয় হচ্ছে, প্লিজ লেট মি নো। হওয়ার পর মেজবাহুর রহমান সুমনের রোদ সিনেমায় আপনি অভিনয় করেছেন, এবং বিস্তারিত তো আপনি বলবেন না সেটা জানি, সেজন্য আমি জিজ্ঞাসা করছি না, শুধু আপনার কাছে জানতে চাই যে এই সিনেমাটায় অভিনয় করতে পেরে বা এই কাজটির সাথে যুক্ত হতে পেরে আপনি কতটা এক্সাইটেড? ডেফিনেটলি এক্সাইটেড, এবং এটা আমার কাছে সোফার বেস্ট এক্সপিরিয়েন্স। আচ্ছা, তো এতটুকুই আসলে বলতে পারবো। চারিদিকে এখন কিন্তু সংস্কারের একটা জোয়ার চলছে, এবং সংস্কারকামী যে শিল্পীরা আছেন তারা আসলে সবাই একাত্ম হয়েছেন, এবং ভালো কিছুর উদ্দেশ্যে প্রত্যাশা নিয়েই তো একাত্ম হয়েছেন। এবং
আপনিও কিছুদিন আগে একাত্মতা প্রকাশ করেছেন। এই মুহূর্তে আসলে যে শিল্পী সংগঠনগুলো আছে সেগুলো কোন অবস্থানে আছে বা কোন ধরনের পরিকল্পনা করছে সেগুলো নিয়ে যদি একটু আমাদেরকে আলোকপাত করতে পারেন। শিল্পী সংগঠনগুলোর সবগুলোর কথা তো হয়তো বলতে পারবো না। নিশ্চয়ই। অভিনয় শিল্পী সংঘের যে সংস্কার, তার আগে বোধহয় আমরা একটু বলার দরকার যে সংস্কারটা খুব বেশি জরুরি আমাদের নিজেদের। এটা আমাদের সকলের, সবখানেই। হ্যাঁ, আমরা নিজেদের সংস্কারটা না করে আমরা যদি সংস্কার করতে চাই বা সংস্কার করি, সেটা আসলে পসিবল না। অভিনয় শিল্পী সংঘের যে সংস্কারের জন্য যে প্রস্তাবনা আমরা পেশ করেছিলাম, সেই প্রস্তাবনার মাধ্যমে শ্রদ্ধেয় তারিক আনাম স্যার সেটা নিয়ে এবং যে কমিটি তৈরি হয়েছে পরবর্তীতে অবশ্যই ওনারা পরিশ্রম করছেন, দীর্ঘদিন পরিশ্রম করছেন সেটা নিয়ে এগিয়ে যাওয়ার। কিন্তু প্রত্যেকটা সংস্কারের পেছনে আমি বিশ্বাস করি সেটা রাষ্ট্রীয় এবং সেটা এই সাংগঠনিক জায়গা থেকে এটা কিছু বাধা থাকে, সেই বাধাটা ভেতরেই থাকে এবং সেগুলো অনেক কমপ্লিকেটেড। ইউনিটির বিকল্প কোনো কিছু নেই এবং সেই ইউনিটিটা ক্রিয়েট করার জন্য আমরা যে প্রসেসগুলোর কথা বলেছিলাম, যে একটা সংগঠন কেমন হওয়ার কথা, কেন অভিনয় শিল্পী সংগঠনের জায়গা থেকে একটা ইনস্টিটিউশনাল প্ল্যান থাকবে না, বা রবার্ট ডিনেরিওর সঙ্গে আমাদের একটা আড্ডা হবে না, এটা তো হতে পারে না। অ্যান্থনি হপকিন্সের সঙ্গে, মানে স্যার অ্যান্থনি হপকিন্স, ওনার সঙ্গে একটা আড্ডা হবে না, ওনার কথা শুনবো না আমরা, বা টনি লিয়াং এর সঙ্গে আমরা কথা বলবো না, বা মেরিল স্ট্রিপ আসবেন না, একবার স্কারলেট জনসন আসবে না, বা অ্যানি হ্যাথওয়ে আসবেন না। তো এই যে মানে একটা ইন্টারচেঞ্জ, এই যে গ্লোবালি মাথা উঁচু করে দাঁড়ানো এবং আমাদের অভিনয় শিল্পীদের যে পরিশ্রম, বা আমরা যে পরিশ্রমটা করে কাজটা করি, আমাদের ডিরেক্টররা যেভাবে পরিশ্রম করে, শুধু তা না, যেমন লাইট ক্রু, ক্যামেরা ক্রু, আমাদের প্রোডাকশন ক্রু সবচেয়ে বেশি পরিশ্রম করেন। সকলে পরিশ্রম করে একটা সিনেমা করছেন বা একটা কাজ করছেন। এই পরিশ্রমটা অন্যান্য দেশে খুবই প্রফেশনাল অ্যাঙ্গেলে হয়, খুবই প্রফেশনাল। ওনারা যেটার কারণে ওনারা এই কাজটা করতে আরো বেশি উদ্দীপনা পান, আরো বেশি অনুপ্রেরণা পান। আমরা এই পেশাদার বলতে শুধু বুঝি যে একটি কাজ করব এবং সেটার বিনিময়ে আমরা কিছু আর্থিক একটা আমাদের সুবিধা পাবো, কিন্তু প্রফেশনাল শব্দটার সঙ্গে রেসপন্সিবিলিটি ব্যাপারটা থাকে। নিশ্চয়ই। ওই যে স্পাইডারম্যানের একটা ডায়লগ আমার খুব পছন্দের, উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটিস। তো ইফ উই ফিল দ্যাট উই আর আর্টিস্টস, এটা একটা অনেক বড় পাওয়ার, তো সেটার সঙ্গে অনেক বড় রেসপন্সিবিলিটিস থাকে। তো সেইটাকে প্রফেশনাল করাটার জন্য এই রেসপন্সিবিলিটিগুলোকে জানা খুব জরুরি এবং এটা আমাদের সবার। এবং ওই যে বললাম পারস্পরিক সম্মানবোধ এবং এটার চর্চা খুব জরুরি। এটা বোথ ওয়ে, এটা কখনো একপাক্ষিকভাবে সম্ভব না। তো ওই সংস্কারের জন্যই আসলে আমাদের সবার আগে এই সম্মানবোধকে শিখতে হবে, দ্বিমতকে গ্রহণ করতে হবে, শুনতে হবে, তাহলে বোধহয় এটা দ্রুত সম্ভব। খুব সুন্দর করে আসলে বলেছেন। একটি প্রফেশনাল থিয়েটারের স্বপ্ন রয়েছে আপনার, বাগেরহাটে এরকম কিছু উদ্যোগ আপনি নিয়েছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নের আরো কিছু তথ্য আসলে জানতে চাই, একটু স্বপ্নের কথা শুনতে চাই। একই ধরনের অসুবিধা এখন, থিয়েটারের থেকে টিকটকের সময় দেওয়াটা বেশি জরুরি, সহজ এবং সেটা থেকে বেশি দ্রুত সময়ে মানুষের কাছে পৌঁছে যাওয়ার বা খ্যাতি পাওয়ার একটা ব্যাপার থাকে আর কি। তো থিয়েটারটাকে আমরা মানে সবসময় খুবই শখের নাট্যশালা হিসেবে ট্রিট করেছি। সেভাবে থিয়েটার বেঁচে থাকতে পারে না। যদি থিয়েটারটা পেশাদার হতো তাহলে অনেক মানুষ আছেন, আমি বিশ্বাস করি, যারা শুধু থিয়েটারটাই করতে চান এবং এটাই করে হয়তোবা উনি দিনাতিপাত করতে পারতেন। আমাদের শিল্পীদের সবচেয়ে বড় অসুবিধার জায়গা কিন্তু দিনাতিপাত, সার্ভাইভাল। তো সেই জায়গায় এটাকে প্রফেশনাল করতে গিয়ে যে বাধাগুলো আছে বা যে প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলো আমরা নিজেরাই। আপনি মফস্বলে গেলে এখন খুব বেশি ইন্টারেস্টেড পিপল পাবেন না যারা আসলে থিয়েটারটা করতে চাচ্ছেন। নারী শিল্পী তো পাওয়া খুবই কঠিন। এছাড়া সাংস্কৃতিক কার্যক্রমকে পারিবারিকভাবে, সামাজিকভাবে
প্রাতিষ্ঠানিকভাবে এক ধরনের কুয়োর মতো বা ওর মানে একটা গণ্ডির মধ্যে আটকে রাখার চেষ্টা, এবং এটাকে একটু অবহেলা করার ব্যাপার, একটা টেন্ডেন্সি তৈরি হয়েছে দীর্ঘদিন ধরে। একটা সাংস্কৃতিক বিপ্লবের সময় বোধহয় এখন। ব্যাপারটাকে ইনক্লুসিভ করা খুব জরুরি। এমন না যে কাউকে বাদ দিয়ে, এমন না যে কারো উপর চড়াও হয়ে, আবার কোনো স্পেসিফিক কারো বা কোনো নিশ্চয়ই লেজুর ভিত্তিক সবাই মিলেই সবকিছু নিয়ে এগিয়ে যাওয়া, Exactly. যেটার কথা আপনি বারেবারেই বলেছেন, এবং অনেক সিরিয়াস বিষয়গুলো নিয়ে আসলে আমরা কথা বলছিলাম, এগুলো নিয়ে অনেক কিছুই জানতে ইচ্ছে করে। কিন্তু এবার আসলে আপনার সংসার জীবনের গল্প একটু শুনতে চাই। এই বছরের শুরুতেই তো আমরা জেনেছিলাম যে গুণী অভিনেত্রী অর্ষাকে আপনি জীবন সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন। কেমন চলছে সংসার জীবন? আমি খুবই সৌভাগ্যবান যে উনি আমাকে বেছে নিয়েছেন জীবন সঙ্গী হিসেবে। আমি ওনার ভক্ত এবং খুবই ওনার কাছ থেকে আমি আসলে অভিনয় শিখি। ওনার একটা দারুণ ক্যাপাবিলিটি আছে যে চরিত্রটাকে নিমিষেই চরিত্রে মিশে যাওয়া এবং চরিত্র থেকে বের হয়ে যাওয়া। এই কথাটা কিন্তু আপনি গত বছর আমাদের এই শোতে এসেই বলেছিলেন। এক্স্যাক্টলি। তো এটা আমি শেখার চেষ্টা করছি, এখনো পারিনি। ওনার অসাধারণ মানে পারফরমেন্সের ওনার যে ক্যালিবার, সেই ধরনের গল্প আমাদের এখানে এখন পর্যন্ত হয়নি, করার সাহস অনেকে করেন। আর ম্যাক্সিমাম রাইটার যেহেতু পুরুষ, তাই সবসময় লেখার সময় নিজেকে কল্পনা করে ওনারা লেখেন। তো নারীকে আবার অনেক সময় মার্কেটিং এর অনেকে বলেন যে নারী কেন্দ্রিক গল্প লোকে, আমি কোট করে বলছি, খায় না। দিস ইজ নট ট্রু। আপনি এইটা বলতে পারেন না, বা একটা প্ল্যাটফর্ম কখনো এটা বলতে পারেন না। আমাদের অনেক ভালো ভালো অভিনয় শিল্পী আছেন, সেই ধরনের ক্যারেক্টার তৈরি হয়নি, এটা অর্ষার জন্য তৈরি হয়নি। আর ভক্ত হিসেবে আমরা বলতে চাই যে আপনাদের দুজনকে আমাদের ভীষণ ভালো লাগে দেখতে। আপনারা এভাবেই থাকুন, ভালোবাসায় থাকুন, ভালো থাকুন, সেই প্রত্যাশা করছি। এবং আজকে আপনার সাথে গল্প করে ভীষণ ভালো লাগলো। বিনোদন সারাদিনে আসবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের পুরো টিমকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য এবং এই কথাগুলো বলার সুযোগ দেওয়ার জন্য, শোনার জন্য ধন্যবাদ। আর দর্শককে অনুরোধ করব যে আপনারা রঙ্গিলা কিতাব দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো না লাগাগুলো খুব স্পেসিফিকভাবে বলুন, তাহলে হয়তোবা সেটা আমাদের ডেভেলপমেন্টের জন্য কাজে লাগবে, যে কি কি করলে হয়তো আরও ভালো করা যেতে পারতো। গঠনমূলক সমালোচনা হোক, সেটা ভালো প্র্যাকটিস। ধন্যবাদ।